প্রিয় স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট শর্ট তোমাদের এমসিকিউ হিসেবে আলোচনা করে দেব ক্লাস 10-এর জন্য। তোমরা এগুলোকে মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? অপশন এ বহির্জাত প্রক্রিয়া, অপশন বি অন্তর্জাত প্রক্রিয়া, অপশন সি গিরিজনী আলোড়ন, অপশন সি গিরিজনী আলোড়ন, অপশন ডি বহির্ভাবক আলোড়ন। তাহলে এই ক্ষেত্রে আমি শর্টটিকে টোটাল আলোচনা করে দেব। দেখো, বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? বহির্জাত প্রক্রিয়া মানে হচ্ছে এটা ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে, ভূপৃষ্ঠের বাইরে কে কাজ করে? যেমন হচ্ছে বায়ু। তাহলে ভূপৃষ্ঠের উপরে বায়ু কাজ করে, ভূপৃষ্ঠের উপর দিয়ে নদী বয়ে যায়, ভূপৃষ্ঠের উপরে সমুদ্র কাজ করে। তাহলে এই যে ভূপৃষ্ঠের উপরে কাজ করে এগুলোকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর হলো অপশন এ বহির্জাত প্রক্রিয়া, ঠিক। এবার আমরা বাকিগুলোকে আলোচনা করে দেবো। অপশন বিতে কি রয়েছে? অপশন বিতে রয়েছে না অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে ভূ অভ্যন্তর থেকে যে শক্তি, ভূ অভ্যন্তর থেকে অর্থাৎ মাটির তলা থেকে যে শক্তি ভূপৃষ্ঠে কাজ করে, সেটা ভূপৃষ্ঠের উপরে হতে পারে, আবার মাটির তলায়ও হতে পারে। তাকে বলা হচ্ছে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে হচ্ছে মাটির ভিতর থেকে যে শক্তি কাজ করবে। ক্লিয়ার? অপশন সিতে কি দেওয়া রয়েছে? অপশন সিতে দেওয়া রয়েছে না গিরিজনী আলোড়ন। দেখো, গিরিজনী আলোড়ন যে আলোড়নের প্রভাবে পর্বত তৈরি হয়, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে কোনো জায়গায় পর্বত তৈরি হচ্ছে, সেটাকে গিরি, গিরি মানে পর্বত, সেটা অন্তর্জাত শক্তির ফলেই তৈরি হয়। তাহলে এটা হলো না উত্তর। অপশন ডিতে কি আছে? বহির্ভাবক আলোড়ন। বহির্ভাবক আলোড়ন মানে হচ্ছে যে আলোড়নের ফলে মহাদেশ তৈরি হয়। আমরা এই যে মহাদেশে বসবাস করি, এশিয়া মহাদেশ, এই মহাদেশ। তাহলে এটা উত্তর হলো না। তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর হলো যে প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠ বাইরে কাজ করে, সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। প্রশ্ন, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কোনটি? তাহলে অপশনগুলো আমি একটু বলে দিই। অপশন পর্যায়ন, এ পর্যায়ন, বি পুঞ্জক্ষয়, সি ক্ষয়ীভবন, আর ডি নগ্নীভবন। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে অবরোহণ এবং আরোহণের মিলিত ফল হলো পর্যায়ন। তাহলে অপশন এ আমার অ্যান্সার। তাহলে এতে অ্যান্সার আসলো যে পর্যায়ন। তাহলে এই যে পর্যায়ন, পর্যায়নটা কি? দেখো, অবরোহণ এবং আরোহণ ব্যাপারটা কি একটু দেখে নাও। অবরোহণ মানে হচ্ছে কি? ক্ষয়। আরোহণ মানে হলো সঞ্চয়। তাহলে ভূপৃষ্ঠের যে সমস্ত শক্তির ফলে, সেটা প্রাকৃতিক শক্তি হতে পারে, অন্তর্জাত শক্তি হতে পারে, যে কোনো শক্তি, যে শক্তির ফলে ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে সেই সমস্ত ক্ষয়জাত পদার্থ নিচু স্থানে জমা হয়, দিয়ে আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি করে। তাহলে আমি কি বললাম? আরোহণ মানে কি? আরোহণ মানে হলো সঞ্চয়। তাহলে আরোহণ। তাহলে এই ক্ষেত্রে উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে কি হচ্ছে? সে কিন্তু নিচু হচ্ছে। তাহলে অবরোহণ মানে কি? অবরোহণ মানে হলো ক্ষয়। তাহলে ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হওয়াকে বলা হচ্ছে অবরোহণ, আর এই অবরোহণে ক্ষয়জাত পদার্থ পাশে জমা হয়ে উঁচু হওয়াকে বলা হচ্ছে, এই যে উঁচু হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাকে বলা হচ্ছে আরোহণ। তাহলে এই ক্ষেত্রে পর্যায়নটা কি? দেখো, এই ক্ষয় এবং সঞ্চয় এর ফলে এক সময় ভূভাগটি এরকম সমান লেভেলে চলে আসবে না? অবশ্যই সমান হয়ে যাবে, কারণ ক্ষয়জাত পদার্থ যখন আর নিচে জমতে পারছে না, তখন তো এর উচ্চতা আর এর উচ্চতা সমান হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে কিন্তু পর্যায়ন। এই যে সমান তলে ভূভাগ পরিণত হয়, এটাকে পর্যায়ন বলে। তাহলে উত্তর হলো এই ক্ষেত্রে কি? উত্তর হলো পর্যায়ন। পুঞ্জক্ষয় মানে হচ্ছে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা থেকে যখন একসাথে শিলাগুলো নিচে নেমে আসে, তখন সেটাকে পুঞ্জক্ষয় বলে। আবার কি বলে? অপশন সিতে কি আছে? ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন মানে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত পদার্থ নিচের দিকে স্থানান্তরিত হয়, এটাকে ক্ষয়ীভবন বলা হয়। এক স্থান থেকে এখানে ছিল, সে শিফট করে এই জায়গায় চলে যাবে, এটাকে ক্ষয়ীভবন বলা হয়। নগ্নীভবনটা কি? নগ্নীভবনটা কি? নগ্নীভবন হচ্ছে শিলা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে আলগা হয়ে যায়, অর্থাৎ এই শিলাটি ভরাট ছিল, ক্ষয়প্রাপ্ত হয়ে আলগা হয়ে গিয়েছে, এটাকে বলা হচ্ছে নগ্নীভবন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? মূল উৎস। তাহলে বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস। দেখো, এইখানে অপশনগুলো আমি বলবো। এ নম্বর আছে সূর্য, এ হলো সূর্য, সূর্য, নদী,
বায়ু এবং হিমবাহ। এই ক্ষেত্রে উত্তর হলো কিন্তু সূর্য। দেখো, সকল শক্তির উৎস কিন্তু সূর্য, ব্যাপারটা বুঝতে হবে। পৃথিবীতে যে সমস্ত শক্তিগুলো কাজ করে পৃথিবী পৃষ্ঠের উপরে, এই সমস্ত শক্তির মূল উৎসই কিন্তু সূর্য। এই সূর্য হচ্ছে সব শক্তির উৎস। কিন্তু যদি বলা হয় প্রশ্নে যে ভূপৃষ্ঠে সব থেকে বেশি কাজ করে কোন শক্তি, ভূমির উপর পরিবর্তন ঘটাতে সাহায্য করে কে বেশি সবচেয়ে, সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু নদী। তাহলে ভূপৃষ্ঠের ভূমিরূপের যদি পরিবর্তন ঘটাতে সাহায্য করে সে হচ্ছে নদী, আর সব শক্তির উৎস সে হলো সূর্য। এই সব শক্তির উৎস যদি বলা হয় তাহলে সূর্য, আর ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সবচেয়ে বেশি সাহায্য করে সে হচ্ছে নদী। তাহলে আমার উত্তর হলো কি এক্ষেত্রে সূর্য। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমেঘের উচ্চতা হ্রাস পায়, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলেছি, উচ্চতা কিন্তু কমবে, তাহলে উচ্চতা হ্রাস পাবে, তাই না? তাহলে আমি আগেই বলেছিলাম যে কোনো উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যদি নিচু ভূমিতে পরিণত হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় অবরোহণ, অবরোহণ বলে। আর যখন এই ক্ষয়জাত পদার্থ পার্শ্ববর্তী কোনো নিচু স্থানে গিয়ে জমা হয়ে উচ্চতা বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়, তখন তাকে আরোহণ বলা হয়। তাহলে আমার এই ক্ষেত্রে প্রশ্নতে বলেছি যে উচ্চতা যদি হ্রাস পায় তাহলে উচ্চতা কমে গিয়েছে, তার মানে উত্তর হলো অবরোহণ। পরের প্রশ্ন হচ্ছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? অপশন এ, এতে হচ্ছে 64 গুণ। অপশন বি, বিতে কত গুণ রয়েছে? 46 গুণ। অপশন সি 36 গুণ। আর অপশন ডি 6 গুণ। তাহলে এই ক্ষেত্রে উত্তর হলো কিন্তু 64 গুণ, কারণ 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, এই যে তার মানে 2 কিন্তু কবার রয়েছে, 6 বার রয়েছে। নদীর বহন ক্ষমতা 2, 4, 6। তাহলে এই যদি 2 কে 6 বার গুণ করো তাহলে দেখবে 64 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উত্তর হলো আমার 64 গুণ।